মিল মালিকদের কৃত্রিম সংকট তৈরির সুযোগে ভারতীয় ছোড়াই চিনির দখলে দেশের বাজার। মজুত করা পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন কম দামে। স্মরণকালের ভয়াবহ গরমের মধ্যেই গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ। কারখানায় ব্যাহত উৎপাদন, জমিতে দেয়া যাচ্ছে না সেচ, আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা। ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে বৈশ্বিক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সালমান এফ রহমান। এবং আধুনিক যুগেও বসছে মানুষ বেচাকেনার হাট। খুলনায় বয়স, শক্তি সামর্থ্য অনুযায়ী নিজেকে বিক্রি করেন শ্রমিক। আজও বাস্তবায়ন হয়নি শিশু শ্রম বন্ধের নির্দেশনা। সকালের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দেশে চিনিকল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি। বর্তমানে পাইকারি পর্যায়ে দেশে চিনির দর প্রতি কেজি 126 টাকা নির্ধারিত থাকলেও মাত্র 94 টাকাতেই মিলছে ভারতীয় চিনি। চোরাই পথে আসা ভারতীয় চিনিতে বাজার সয়লাব হয়ে পড়ায় মজুত করা চিনি নিয়ে বিপাকে মিল মালিকরা। সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে সয়লাভ বাংলাদেশের বাজার। আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয়। প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি। মিল মালিকদের কারসাজির মুখে রোজার আগে প্রতি মণ চিনি 5,000 টাকা অতিক্রম করে যায়। গত এক বছরের বেশি সময় ধরে চিনির বাজার ছিল ঊর্ধ্বমুখী। প্রতি সপ্তাহে বাড়ানো হয়েছে চিনির দাম, আর এখন তা 4,650 টাকা হিসেবে প্রতি কেজির দাম 126 টাকায় নেমে এসেছে। এমনকি মিলগুলোতে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ঈদের পর চিনির দাম 160 টাকা নেওয়ার পরিকল্পনা করছিল মিল মালিকেরা। চোরাই পথে আসা ভারতীয় চিনি প্রতি মণ 3,600 টাকা হিসেবে 94 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর তাই মিলে মজুদ চিনি মালিকরা অনেকটা কম দামে ছাড়তে বাধ্য হচ্ছেন। ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নাম ঘুরে ব্যস্ত আছে, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ধরা পড়তেছে, কিন্তু এখানে 1% ধরা পড়তেছে না। যেভাবে চোরাচালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে, তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না। যারা অবৈধ এবং চোরাচালানি ব্যবসায়ী এরাই এখন ব্যবসা করতেছে। চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক দুটি অভিযানে অন্তত 1,000 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য। আটককৃতদের দাবি, মেহেরপুর, ঝিনাইদহ এবং কুমিল্লা ও আখাউড়া সহ সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন 5,000 মেট্রিক টনের বেশি চিনি বাংলাদেশে ঢুকছে। কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে 8 থেকে 10,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে। ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে। আমরা 500 টাকা কেজি দিয়েও হয়তো চিনি পাবো না। বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত 42 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 815 কোটি টাকা মূল্যের 1,08,000 মেট্রিক টন চিনি আমদানির বিপরীতে শুল্ক আদায় হয়েছে 425 কোটি টাকা। সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং, কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে এবং সেক্ষেত্রে রাজস্ব পরিমাণ যেমন কমবে, তেমনি বাজারে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। বাংলাদেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে। আর এই সুযোগে চিনির বাজার পুরোপুরি জিম্মি ছিল মিল মালিকদের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পণ্যমূল্য নিয়ন্ত্রণ ক্রেতার কাছে। সেই পণ্য সময় মতো পৌঁছে দিতে এবার বিশেষায়িত নীতি বাস্তবায়নে নেমেছে সরকার। অর্থাৎ আমদানি অথবা রফতানি, দুই ক্ষেত্রেই উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সবাই থাকবেন একটি অভিন্ন নীতির আওতায়। শৃঙ্খলা ও গতি আনতে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি। জাতীয় লজিস্টিক্স নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদনের পর সেটি মন্ত্রণালয়গুলোকে এখন অবহিত করার পথে এগোচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দেবাশিস রায়ের রিপোর্ট।
দেশে ব্যবসা বাণিজ্যের প্রসারে আগের চেয়ে গতিশীল হয়েছে বিনিয়োগ পরিস্থিতি, বাড়ছে আমদানি রফতানি। তবে মাঠ থেকে শুরু করে কারখানা হয়ে ভোক্তা কিংবা আমদানির পর জাহাজ থেকে শুরু করে খুচরা দোকান পর্যন্ত এক একটি পণ্য পৌঁছাতে নেই প্রয়োজনীয় লজিস্টিক্স সুবিধা। বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন দেশের রপ্তানিকারকরা, অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে পণ্য মূল্যেও। চট্টগ্রাম বন্দরের আমদানি কন্টেইনারে 11 দিন আর রপ্তানির কন্টেইনারের জন্য 4 দিনের অপেক্ষা এবং পণ্যের কাস্টমসে নানা জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো অর্থনীতি। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের যৌক্তিক মূল্য এবং নির্দিষ্ট সময়ে সেবা নিশ্চিতে এবার ঢেলে সাজানো হচ্ছে পুরো প্রক্রিয়াটিকে, যেখানে পণ্য আমদানি রপ্তানি বা স্থানীয় পর্যায়ে উৎপাদনের পর বাজার হয়ে ভোক্তা পর্যন্ত যেতে পুরো সাপ্লাই চেইনটির আধুনিকায়ন হচ্ছে একটি নীতিমালার আওতায়। চলতি মাসেই জাতীয় লজিস্টিক্স নীতিমালা 2024 মন্ত্রিসভায় অনুমোদনের পর বিষয়টিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে বুঝিয়ে দিতে চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এমন না যে বাংলাদেশে আগে লজিস্টিক ছিল না। মুখ্য সচিব জানাচ্ছেন 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বৈদেশিক কিছু সুবিধা সংকুচিত হবার পাশাপাশি বৃহৎ আকারের এই বাজার সামলাতে লজিস্টিক্স নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যে মূল্য পণ্যটা বিদেশ থেকে আমদানি করা হয়, পোর্ট থেকে বের হয়ে একেবারে প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের কাছে যায়, দেখা যায় যে পণ্য মূল্য অনেক বেড়ে যায়। তো এটি তো হওয়া উচিত না, তার একটা সীমা থাকবে। এখন পুরো লজিস্টিক্স ব্যবস্থায় যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে একটা আর্কিটেকচারের মধ্যে নিয়ে আসা সম্ভব হলো। জানা যাচ্ছে ব্যবসা সহজীকরণে কাস্টমস প্রক্রিয়া আরও ঝামেলাহীন করবে নতুন নীতিমালা। এমনকি পণ্য ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে ট্র্যাকিং এবং ট্রেসিংয়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পরিকল্পনা সরকারের। বড় একটা বিষয় আমাদের কাস্টমস বা কর নীতি, বা কাস্টমস প্রসেস, বর্ডার ম্যানেজমেন্টও একটা বড় বিষয়। এই জায়গাগুলোতে আমরা কাজ করতে যাই যে এটা কত বেশি অটোমেশন করা যায়, কোথায় পণ্য যাচ্ছে, কোন পথে যাচ্ছে, সেটি যেন আমরা একটা আইটি সলিউশনে আমরা একটা জায়গায় বসে দেখতে পারি যে আমার পণ্য এখন ট্রাকটি কোন জায়গায় আছে। আসলে এই লজিস্টিক্স বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হবে। দেশের সব অর্থনৈতিক অঞ্চল যেমন মূল মহাসড়কে সংযুক্ত হবে, তেমনি স্থাপন করা হবে বিশেষায়িত পণ্যের জন্য কোল্ড চেইন পরিবহন ব্যবস্থা। আগামী 2 মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতি নির্ধারকদের ডেকে জাতীয় লজিস্টিক্স নীতি অবহিত করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। নীতি প্রণেতাদের আশা, এটির বাস্তবায়ন অগ্রগতির নতুন সোপান হতে চলেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত 2 বাংলাদেশি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন প্রবাসীরা। এর আগে ঘটনার 2 দিন পর সোমবার অস্ত্রসহ 31 বছর বয়সী দুর্বৃত্ত ডেল কামিংসকে গ্রেফতার করে পুলিশ। এদিকে মঙ্গলবার সকালে 2 বাংলাদেশি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে নিহত আবু সালেহ ইউসুফের জানাজা অনুষ্ঠিত হয় বাফেলো মুসলিম সেন্টারে। বাবুল মিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় মেরিল্যান্ড অঙ্গরাজ্যে। নিউ ইয়র্কের বাফেলো থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের বাফেলো মুসলিম সেন্টারে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। অস্ত্রধারীর গুলিতে নিহত আবু সালেহ ইউসুফের জানাজায় উপস্থিত হন হাজার হাজার প্রবাসী। স্থান সংকুলান না হওয়ায় মসজিদের বাইরেও ভিড় করেন অনেকে। জনতার ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। এর আগে ঘটনার 2 দিন পর অস্ত্রধারীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেল কামিংস নামে 31 বছর বয়সী হত্যাকারীর বিরুদ্ধে আনা হয় 2nd ডিগ্রি হত্যার অভিযোগ, কিন্তু 1st ডিগ্রি অভিযোগ এনে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশিরা। যাকে অ্যারেস্ট করা হয়েছে ওর সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করি। এর জন্য আমি সকল বাংলাদেশিদেরকে অনুরোধ জানাই, আমরা শীঘ্রই একটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করব। ডিটেকটিভ হোমিসাইড ভিকটিম ওনারা ইন্টারভিউ নিতেছে, নেওয়ার পরে আমাদের কমিউনিটি থেকে এবং আমি পার্সোনালি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে কথা বলছি যে আমরা চাই চার্জটা যাতে 1st ডিগ্রি মার্ডার হয়, লাইফ টাইম প্রিজন। জানাজার পর ইউসুফের মরদেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় কবরস্থানে। সেখানে শত
শত প্রবাসীর আবেগ ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হন তিনি। এদিকে নিহত অপর বাংলাদেশি বাবুল মিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় মেরিল্যান্ড অঙ্গরাজ্যে। সেখানে জানাজার পর দাফন করা হয় তার মরদেহ। বাফেলো মুসলিম সেন্টারের সামনে অগণিত মানুষ। সবার এখন একটাই দাবি, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, আর দোষী অপরাধী দুর্বৃত্ত যে ধরা পড়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বাফেলো, নিউ ইয়র্ক। নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকারের সবক দেওয়া যুক্তরাষ্ট্রকে এবার উল্টো প্রশ্নের মুখে ফেললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মার্কিন পুলিশের গুলিতে নিরীহ বাংলাদেশিকে হত্যার জবাব চায় বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্য রাখেন দলীয় সভাপতি। তিনি বলেন, মাথা মুন্ডুহীন বিএনপির অপকর্ম দেশবাসীর ভুলে যাওয়া উচিত নয়। জাতীয় নির্বাচন পরবর্তী নিয়মিত বিরতির পর আবারও বসল ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা শুরুর আগেই উপস্থিত নেতাদের সামনে সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। দারিদ্র্যের হার শহরে বেড়ে গেছে, গ্রামে না। একসময় গ্রামের মানুষ একবেলা ভাত পেত না, খেতে পেত না। দেশীয় আন্তর্জাতিক সংকট পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ ক্ষমতায় বসে লুটপাট করতে না পেরে বিএনপি সমালোচনায় মেতেছে বলে ক্ষোভ ছাড়েন প্রধানমন্ত্রী। এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই নির্বাচন করবে না আমাদের অধীনে। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে তারা? যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক। দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি। অভ্যন্তরীণ রাজনীতি ছাপিয়ে সরকার প্রধানের বক্তব্যে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাংদেহী মনোভাবের কথা। তিনি বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে শিক্ষার্থীদের আন্দোলনে আমেরিকার পুলিশ যে আচরণ দেখিয়েছে তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে। এখানে আন্দোলন করাকালীন সময় একজন মহিলা প্রফেসর, পুলিশ তাকে যেভাবে হাত ধরে পিঠ মোড়া দিয়ে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার উপর চেপে তাকে যেভাবে অ্যারেস্ট করেছে, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। এছাড়াও মার্কিন পুলিশের হাতে বাংলাদেশি হত্যার ঘটনাতেও দেশটির অবস্থান নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন সরকার প্রধান শেখ হাসিনা। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে? আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে। শত প্রতিকূলতা ছাপিয়ে জনগণের আস্থা নিয়েই দেশ এগিয়ে নেবে তার সরকার, ওয়াদা আওয়ামী লীগ প্রধানের। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে যৌথ সভায় উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হয়নি, তবে গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবনে যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সভায় দলের ৭৫ বছর পূর্তি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত হয়েছে। ইলেকশন তো এখনই শেষ হচ্ছে না, পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। কাজে আমি আপনাদের বরাবর সবসময় এক কথাই বলেছি যে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। মেইনলি যে আলোচনাটা আজকে হয়েছে সেটা হলো আমাদের পার্টির হীরক জয়ন্তী। উৎসাহ উদ্দীপনার সঙ্গে ব্যাপক কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই আমাদের এই পার্টির হীরক জয়ন্তী উৎসব আমরা পালন করব।
রাজশাহী বিভাগের সবকটি জেলায় তীব্র তাপদাহের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিং বেড়ে যাওয়ায় কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জমিতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও পড়েছেন চরম বিপাকে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহী বিভাগের ৮ জেলায় ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড খরতাপে পুড়ছে প্রকৃতি। ঠাঠা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠছে পথঘাট। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। বগুড়ায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। এক সপ্তাহ ধরে প্রতিদিন ৫ থেকে ৭ ঘন্টা থাকছে না বিদ্যুৎ। এতে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নওগাঁয় ১৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে ৭০ থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে দিনে প্রায় লোডশেডিং হচ্ছে ৪ ঘন্টা। এ অবস্থায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। প্রচণ্ড গরমের মধ্যে অবস্থান করতেছি, প্রচণ্ড রোদের তাপ, বাইরে বের হওয়া যাচ্ছে না। এছাড়া দিনের বেলায় নাটোর ও সিরাজগঞ্জে লোডশেডিংয়ের মাত্রা কম থাকলেও সন্ধ্যা নামার পরে শুরু হয় ঘন ঘন লোডশেডিং। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের প্রবলেম হয় তাহলে আমাদের হোমওয়ার্কগুলো ঠিকভাবে কমপ্লিট হচ্ছে না। সো আলটিমেটলি এটার জন্য আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়। লোডশেডিংয়ের কারণে ওরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমরা তো অনেকটা সংকীর্ণ যে আমরা কিভাবে বাচ্চাদেরকে পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাবো। জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে তীব্র দাবদাহের সঙ্গে লোডশেডিং বেড়ে যাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। স্যার ঘাম বসে যায়, ঠান্ডা বসে যায়, মনে করেন নিউমোনিয়া হয়েছে। রাজশাহী নগরীতে খুব একটা বিদ্যুৎ বিভ্রাট না হলেও বিভিন্ন উপজেলায় ২ থেকে ৩ ঘন্টা লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠছেন গ্রামাঞ্চলের মানুষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। টানা ২ সপ্তাহ তাপপ্রবাহে বাগানের আম নিয়ে চরম দুশ্চিন্তায় নওগাঁর বাগান মালিকরা। তীব্র রোদে গাছে পানি সংকটে আম ঝরে পড়ছে। পুকুর জলাশয় শুকিয়ে যাওয়ায় বাগানে পানি দিতে পারছেন না কৃষকরা। বাগান মালিকরা সরকারিভাবে ফিতা পাইপ প্রদানের আহ্বান জানালেও মিলছে না সেই সহযোগিতা। কৃষি বিভাগ বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকলে এবার আমের ফলন বিপর্যয় হবে। এমআর রকির আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ৮০ থেকে ১০০ গ্রামে পরিণত হওয়া আমগুলো গাছের গোড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রোদের প্রখরতা যত বাড়ে অপরিপক্ক এসব আম গাছের গোড়ায় ততই ঝরে পড়ছে। নওগাঁর বরেন্দ্রর আমবাগানে এবার অন্তত ২০ দিন দেরিতে আসে আমের মুকুল। গত ১.৫ মাস নিবিড় পরিচর্যায় বাড়ন্ত আম নিয়ে স্বপ্ন দেখা চাষির চরম দুশ্চিন্তায় পড়েছে বৈরী আবহাওয়ায়। টানা ৩ সপ্তাহ তীব্র দাবদাহে এসব গাছে পানি শূন্যতায় ঝরে পড়ছে আম। জেলায় চলতি মৌসুমে ৩০,৫০০ হেক্টর জমির বাগান থেকে প্রায় ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। কিন্তু টানা এই তাপপ্রবাহ কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় আছেন এখানকার বাগান মালিকরা। ফলন দেখে তো নিজেই এখন হতাশ হয়ে গেছি যে শেষ পর্যন্ত আর পরিচর্যা করবো না এরকম হতাশা। কোন রকম আমরা আম আটকাতে পারছি না। আমরা একটা আশা ছিলাম মোটামুটি আম হবে, কিন্তু আমরা ফলে কিচ্ছুই পাচ্ছি না। বৈরী এ আবহাওয়ায় গাছের গোড়ায় পানি সেচ জরুরি হলেও আশপাশের পুকুর জলাশয় শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে পানি সংকট। বাগান মালিকরা বলছেন দূর থেকে ফিতা পাইপের সহায়তায় বাগানে সেচ নিতে মিলছে না কৃষি বিভাগের সহযোগিতা। 10 লিটার পানিতে 20 গ্রাম বোরন এবং 20 গ্রাম জিঙ্ক মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিচ্ছি। কৃষক যদি সকল সঠিক ম্যানেজমেন্ট করে তাহলে আশা করছি এই বছর নওগাঁয় আম থেকে একটা বাম্পার ফলন প্রত্যাশা করা যায়। জেলায় ল্যাংড়া, খিরসা, গোপালভোগ, রূপালী, বেনানা সহ অন্তত 23 জাতের সুস্বাদু আম উৎপাদন হয়। মে মাসের শেষ সপ্তাহে এসব আম বাজারজাত শুরু হয় বরেন্দ্রর বাগান থেকে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পূর্বাভাসের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্বল 5টি রাডার, অথচ 4টি অচল হয়ে পড়ে আছে কয়েক বছর ধরে। এমন অবস্থায় নির্ভুল বার্তা দেওয়ার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হলেও বিকল্প হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর রাডার ব্যবহারের পাশাপাশি বিশ্বের অন্তত 3টি দেশের স্যাটেলাইট ব্যবহারের কথা জানায় সংস্থাটি। স্যাটেলাইট ও রাডার একে অন্যের পরিপূরক হলেও বিকল্প নয় জানিয়ে নিজেদের সামর্থ্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পির রিপোর্ট।
দূরের কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে জানতে ব্যবহৃত যন্ত্রকে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং বা রাডার বলা হয়। এটি এমনই এক পদ্ধতি যার মাধ্যমে রেডিও তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা এবং দিক নির্ণয় করা হয়ে থাকে। ঘন অন্ধকার রাতেও দূরের বস্তুকে লক্ষ্য করতে পারে রাডার। আকাশ কিংবা সমুদ্র পথের চলাচল ছাড়াও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দিতে সারা বিশ্বের বিশ্বস্ত সঙ্গী এই রাডার। বাংলাদেশে প্রথম রাডার স্থাপন করা হয় 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পরে। জাইকার অনুদানে পটুয়াখালীর খেপুপাড়া ও কক্সবাজারে বসানো হয় দুটি রাডার। এরপর একে একে রাডার বসে ঢাকা, রংপুর ও মৌলভীবাজারে। সর্বোচ্চ 15 বছর মেয়াদ পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও প্রতিটি ব্যবহার করা হয় অতিরিক্ত আরও অনেক বছর। এরপর একে একে নষ্ট হয় সবগুলোই। সম্প্রতি জাপানের অর্থায়নে গাজীপুরের জয়দেবপুরে একটি রাডার বসানো হয় এবং রংপুরেরটি প্রক্রিয়াধীন। অন্য তিনটির অর্থায়নে জাপান সরকার অস্বীকৃতি জানালে সরকারি অর্থায়নে বসানোর প্রক্রিয়া চলছে। এই তিনটা রাডার সরকারের অর্থায়নে হবে। আমরা চেষ্টা করেছিলাম জাইকার অর্থায়নে করা যায় কিনা, কিন্তু জাইকা এই মুহূর্তে এই রাডারগুলো দিতে পারবেন না বলে জায়গা থেকে জানানো হয়েছে। দেশ জুড়ে চলমান খরতাপে অতিষ্ঠ মানুষ একটি প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে আবহাওয়া অধিদপ্তরের দিকে। প্রশ্নটি হচ্ছে, কবে হবে স্বস্তির বৃষ্টি? আবহাওয়া অফিসও জানান দিচ্ছে পূর্বাভাস ও সম্ভাবনার কথা। কিন্তু প্রশ্ন হলো, অধিকাংশ রাডার অচল হয়ে পড়ে থাকলেও কি করে বার্তা দিচ্ছে দপ্তরটি? আবহাওয়ার বার্তার জন্য জাপানের স্যাটেলাইট, কোরিয়ান স্যাটেলাইট আর একটা চায়না স্যাটেলাইট ব্যবহার করি আমরা। যে পর্যন্ত রাডার দুটো না পাওয়া যাবে সে পর্যন্ত আপাতত আমাদের এয়ারফোর্সের রাডার দিয়ে আমরা আপাতত চালাচ্ছি। স্যাটেলাইট ও রাডার একে অন্যের পরিপূরক হলেও বিকল্প নয় জানিয়ে নিজেদের সামর্থ্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। একটা সাইক্লোন সেই মানে বে অফ বেঙ্গলের ফার ডিস্টেন্সে তৈরি হচ্ছে, স্যাটেলাইট সেটা ট্রেস করে দিবে, রাডার না। কিন্তু যখন আপনার নিজস্ব কাছে আসবে তখন রাডার তাকে নজর করবে। তো স্যাটেলাইট আপনাকে প্রাথমিক তথ্যটা দিবে, রাডার সেটাকে ডিটেইলিং দিবে। এখন এই দুইটার মধ্যে একজন আরেকজনের হাত ধরে চলবে। এখন একটাকে বন্ধ করে আরেকটা বিকল্প চলবে না, দুইটাকে একসাথে যেতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে যে ট্রান্সপন্ডারগুলো থাকে সবগুলোই হচ্ছে কমিউনিকেশন পেলোড, এখানে কোনো মিটোলজিক্যাল পেলোড নাই। প্রত্যাশা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ হলেও অনেকটা সক্ষমতা বাড়বে আবহাওয়া অধিদপ্তরের। বিগত বেশ কয়েকটি দুর্যোগের পূর্বাভাস বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এখন পর্যন্ত যে সক্ষমতা আছে তাতে হয়তো চালিয়ে নেওয়া যায়। প্রতিষ্ঠানের কর্মীরা পেশাদারিত্বের পরিচয় দিয়ে চালিয়ে নিচ্ছেন। তবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দপ্তরটি এগিয়ে যাক সমান তালে, পূর্বাভাস হোক আরও বেশি নির্ভুল, সে প্রত্যাশা আপামর মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে জাল আর নৌকা নিয়ে নদীতে নেমে পড়েছেন জেলেরা। এই মুহূর্তে পটুয়াখালীর কোরালিয়া মৎস্য বন্দরে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন এবং ভোলার ইলিশা ঘাটে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি শুরুতেই যাচ্ছি জাবিরের কাছে। আপনারা জানেন যে ঝাটকা সংরক্ষণে যে নিষেধাজ্ঞা ছিল অভয়শ্রমে, সেই নিষেধাজ্ঞা গত মধ্যরাতে উঠে গেছে। মধ্যরাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। কেউ কেউ এখনও আবার নামার প্রস্তুতি নিচ্ছেন। তো আপনারা জানেন যে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার অভয়শ্রমে, যেটির এরিয়া চর রুস্তুম থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত, এই নদীতে সব ধরনের মাছ শিকারের উপর 2 মাসের জন্য নিষেধাজ্ঞা ছিল। অর্থাৎ মার্চ এপ্রিল এই 2 মাসকে অভয়শ্রমে নিষেধাজ্ঞা জারি থাকে। এই নিষেধাজ্ঞা চলাকালে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে, জেলেদের বেকার সময় কাটাতে হয়। সেই নিষেধাজ্ঞাই কিন্তু গত রাতে উঠে গেছে। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে জেলেদের মধ্যে একটা স্বস্তি ফিরেছে, কারণ দীর্ঘদিন পরে তারা কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে, কর্ম ফিরে পেয়েছে। এতদিন তারা বেকার ছিল, বেকার সময়গুলোতে তাদের দিন কেটেছে খুবই কষ্টে। তো সেক্ষেত্রে এখন যেহেতু মাছ ধরা শুরু হয়েছে, মাছ শিকার করতে তারা পারছেন, সেজন্যই কিন্তু তাদের চোখে মুখে একটা হাসি দেখা যাচ্ছে। জেলেরা বলছেন যে নিষেধাজ্ঞা শেষে তারা মাছ শিকারে নেমেছেন। মাছ যদি তাদের জালে ঠিকভাবে ধরা পড়ে, ইলিশের দেখা যদি মেলে, সেক্ষেত্রে তারা পেছনের যে ক্ষতি, সেই ক্ষতিগুলো পুষিয়ে উঠতে পারবেন। আর জেলেদের জালে যদি এই মুহূর্তে মাছ না ধরা পড়ে, সেক্ষেত্রে জেলেরা বড় ধরনের ক্ষতির মুখে তাদের পড়তে হবে। এর কারণ হচ্ছে 2 মাস তারা বেকার ছিল, বেকার সময়তে তারা ঋণে জর্জরিত হয়েছে, সেই ঋণের টাকা তারা পরিশোধ করতে পারবে না।
তো সে কারণে জেলেরা আশাবাদী যে তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ এবং অন্যান্য মাছ ধরা পড়বে এই প্রত্যাশা করছেন এবং জেলেরা তাদের যে পেছনের ক্ষতি তা পুষিয়ে উঠতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে আমি একটু অবগত করে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশের 6টি অভয়াশ্রম, যেই অভয়াশ্রমগুলোতে ঝাটকা সংরক্ষণের জন্য আসলে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়ে থাকে। সেই অভয়াশ্রমের মধ্যেরই কিন্তু একটি হচ্ছে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম। এই তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম মূলত ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর রাঙ্গাবালির চর রুস্তুম পর্যন্ত। তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে তেঁতুলিয়া নদী পাড়ের যে জেলেরা তারা আসলে মাছ শিকারে কেউ নেমেছেন, আবার কেউ কেউ কিন্তু মাছ শিকারে নামার জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন, মাছ শিকারে কিছুক্ষণের মধ্যে নামবেন। তো এতটুকুই ছিল পটুয়াখালী থেকে। আমার কাছে সবশেষ আমাদের রিপোর্টার নাসিরউদ্দিন লিটন রয়েছেন ভোলাতে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ 2 মাস পরে ভোলার 2 লক্ষাধিক জেলের জন্য উন্মুক্ত হয়েছে মেঘনা নদীর 90 কিলোমিটার এবং তেঁতুলিয়ার 100 কিলোমিটার অভয়াশ্রম। এই 2 মাস যে জেলেরা কর্মহীন ছিল, গত মধ্যরাত থেকে যখন এই নিষেধাজ্ঞা উঠে গেছে, সেই নিষেধাজ্ঞার পর থেকে আসলে জেলেরা এখন নদীতে রয়েছে। আমি এই মুহূর্তে আছি উত্তর ভোলার ইলিশা মাছঘাটে। আমি সকাল থেকে এখানে যে চিত্রটি দেখেছি যে গত মধ্যরাত থেকেই জেলেরা আসলে ঘাট ছেড়ে নদীতে গেছেন মাছ শিকারের জন্য। তাদের প্রত্যাশা যে 2 মাসের নিষেধাজ্ঞা পরে তারা প্রত্যাশিত ইলিশ ধরে তারা যে ক্ষতির মধ্যে ছিল সে ক্ষতি পুষিয়ে নিবে। এবং এই ঘাটে দেখলাম যে আমরা ঘাটের যে আড়তদাররা রয়েছে তারাও অপেক্ষায় রয়েছেন গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত। যে জেলেরা মেঘনা নদীতে গিয়েছেন তারা ফিরবেন ইলিশ নিয়ে, মাছ নিয়ে, এই আশায় তারা রয়েছে। আর অভিযানের যে বিষয়টি, মৎস্য বিভাগ বলছে যে তাদের এই বছরের এই অভিযান সফল হয়েছে। তাদের যে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ভোলায় 1,92,000 মেট্রিক টন, সে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। আর এই অভিযানের কালীন সময় 2 মাসে তারা মৎস্য বিভাগ 535টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে আটক করেছে 608 জন জেলেকে। এই 608 জনের মধ্যে 419 জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় 5.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক 95 জনকে মুচলেকা দিয়ে ছাড়া হয়েছে। বিপুল সংখ্যক জাল জব্দ করেছে, প্রায় 10 মেট্রিক টন বিভিন্ন ইলিশ সহ প্রায় 10 মেট্রিক টন মাছ তারা জব্দ করেছে, এমন তথ্যটি রয়েছে। তবে আমরা জেলেদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে ভোলায় এই সময় যে কর্মহীন ছিল এরকম 89,600 জেলেকে সরকারি খাদ্য সহায়তা মাসে 40 কেজি করে চাল দেওয়া হয়েছিল। প্রথম 2 কিস্তির চাল দেওয়া হলো, এখন পর্যন্ত অধিকাংশ ইউনিয়নেই বাকি 2 কিস্তির চাল এখন পর্যন্ত দেওয়া হয়নি। তাদের দাবি এই সরকারি খাদ্য সহায়তার চাল যেন তাদেরকে দ্রুত দেওয়া হয়। তো প্রথম দিনের মেঘনা পাড় থেকে নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। জেলেদের মাছ ধরার খবর জানতে সরাসরি ছিলাম ভোলা এবং পটুয়াখালীতে। আধুনিক এই যুগেও খুলনা মহানগরীতে প্রতিদিন বসছে মানুষ বেচাকেনার হাট। বয়স, শক্তি সামর্থ্য অনুযায়ী দর দামে নিজেকে বিক্রি করেন তারা। প্রাচীনকালের মতো মানুষ বিক্রির হাট বসে খুলনার সিটি বাইপাস এলাকার মোস্তফার মোড়ে। দুবেলার রুটি রুজির জন্য প্রতিদিন ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিম্ন আয়ের মানুষ হাজির হন এখানে। শুধু পুরুষ নন, নারীরাও আসেন এই হাটে। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। জীর্ণ পোশাক আর ব্যাগ হাতে নিজের দর কষছেন 50 ঊর্ধ্ব শাহাবুদ্দিন ঢালি। কর্মের সন্ধানে কাক ডাকা ভরে নিজেকে বিক্রি করতে ছুটে এসেছেন মানুষের হাটে। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে এ হাটে তার আনাগোনা। কখনো ভালো দামে নিজেকে বিক্রি করেন, আবার কখনো হতাশ হয়ে বাড়ি ফেরেন। হাতে ব্যাগ আর বিভিন্ন সরঞ্জাম নিয়ে তার মতো হাজারো মানুষের অপেক্ষায় এ হাটে। খুলনার সিটি বাইপাস এলাকার মোস্তফা মোড়ের চিত্র এটি। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে এখানে প্রতিদিন বসে মানুষ বিক্রির হাট। ভোর থেকে দিনমজুর সহ নানা পেশার শ্রমজীবী মানুষে সরগরম হয়ে ওঠে এলাকা। একেবারে পণ্যের মতো দর কষাকষিতে বিক্রি হন শ্রমজীবী এসব মানুষ। শুধু পুরুষ নন, নারীরাও আসেন। অভাবের তাড়নায় বা পেটের জ্বালায় না আসলে সংসার তো চলবে না। আমরা সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করি, তারপরে বলে যে আরো আধা ঘন্টা 1 ঘন্টা অতিরিক্ত কাজ করতে হবে। প্রতিদিন কাজ হয় না, এই তো আজকে নাও হতে পারে, ফিরে যাইতে হবে।
আর শ্রমের হাট বলে প্রয়োজনে অনেকে শ্রমিকের খোঁজে ছুটে আসেন এখানে। দীর্ঘদিন ধরে এখানে শ্রমজীবী যারা কাজ করে তারা এখানে এসে বিক্রি হয়। এই জায়গাটা বাজার, মানে কৃষকের বাজার রেগুলার 12 মাস, এই জন্য যে আসতে হয়। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। 2 যুগের তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড গড়েছে খুলনা। খরতাপে পেটের দায়ে বন্ধ নেই কাজ, আছে সভ্য সমাজের বঞ্চনা। শ্রমিকরা সেভাবে সম্মান পায় না, শ্রমিকরা মানে ছোট নজরে থাকে সব সময়। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কাজ করায় নেই। আবার কিছু যে মহাজন আছে যে এর আমি যে দামে ঠিক করে নিয়ে আসি সেই দামই দে, কিন্তু ভাই আমার এটুক কাজ থেকে গেছে, এটুক কাজ করে দে, আমি 50 টাকা 100 টাকা দিয়ে দেবো। মানুষ বিক্রির এই হাট ভোর 5টা থেকে শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। অভাবের তাড়না আর রুটি রুজির সন্ধানে 3 ঘন্টার এই হাটে শ্রম বিক্রি করতে আসেন এই অঞ্চলের অসংখ্য মানুষ। তাদের হাড়ভাঙা পরিশ্রমেই গড়ে উঠেছে আজকের সভ্যতা। তাই তারা যেন বঞ্চিত না হয় প্রাপ্য অধিকার আর মর্যাদা থেকে, এটাই হোক মে দিবসের প্রত্যাশা। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী 2025-এর মধ্যেই শিশু শ্রম বন্ধে নির্দেশনা থাকলেও কবে নাগাদ সম্ভব হবে তা এক অনিশ্চয়তার নাম। বিশেষজ্ঞদের মতে প্রান্তিক পর্যায়ে আর্থ-সামাজিক দুরবস্থার উন্নয়ন না হলে শিশু শ্রমের সঙ্গে একই গতিতে বাড়তে থাকবে কিশোর অপরাধ। সঙ্গে শিশু কিশোরদের যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নানা অপরাধের সঙ্গে যুক্ত করছে তাদের আনতে হবে আইনের আওতায়। বিস্তারিত আলামিন তুষারের প্রতিবেদনে। বয়স হবে 11 পেরিয়ে 12। রঙিন বই নিয়ে স্কুল যাবার বয়সে একরকম বিবর্ণ হয়েছে নয়নের জীবন মলাট। বইয়ের জায়গায় তার সঙ্গী এই সেলাই মেশিন, স্কুলের জায়গা করে নিয়েছে এই জীর্ণশীর্ণ কারখানা। অল্প বয়সে কাজের মধ্যে জড়িয়ে পড়া প্রতিটি শিশুর রয়েছে আলাদা গল্প। প্রায় ক্ষেত্রেই শৈশব বলির কারণ আর্থিক অসচ্ছলতা। জীবনের উত্থান পতনের গল্পগুলো ঘুরে ফিরে সংসারের হাল ধরার। আমরা হলাম গরিব, আর আমি যদি কাজ করি তাহলে আমার বাবা মার লেগে একটু ভালো হয়। বাংলাদেশের আইন বলছে 18 বছরের নিচে সবাই শিশু। আর পরিসংখ্যান ব্যুরোর তথ্য, দেশে বর্তমানে শ্রমজীবী শিশুর সংখ্যা প্রায় 35.5 লাখ। যারা শিশুদের কাজে নিচ্ছেন তাদের দাবি মানবিকতা থেকেই কাজ করানো। রাস্তাঘাটে ঘুরে আমরা কাজ কাম শিখে অথবা পেটে ভাতে দিই। এ তো গেল মুদ্রার এপিঠ, ওপিঠটাও কম বন্ধুর নয়। পথশিশুরাও আর্থিক অনটনের কারণেই যুক্ত হচ্ছে নানা অপরাধে। এরা বড় হয়ে যুক্ত হচ্ছে কিশোর অপরাধে, যা দিনকে দিন পরিণত হচ্ছে অন্যতম এক সামাজিক ব্যাধিতে। আমরা বলে চুরি করে যামুগা, তার জন্য কাজে লাগে। অনেক সময় অনেক মানুষরাই বলে তোমার অনেক জায়গায় বোমা মারতে, ইট ভাঙতে, গ্যালাস ভাঙতে। বলা হয়ে থাকে শিশুদের হাসি যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 5 থেকে 17 বছর বয়সী দেশের প্রায় 10 লাখ শিশু এখনও নানান সব অপরাধে জড়িয়ে পড়ছে একমাত্র এই দারিদ্রতা বা আর্থিক অসচ্ছলতার কারণে। তাহলে শিশুদের এই যে অসচ্ছলতা, এই যে বড় একটি সমস্যা, তার সমাধান কোথায়? অপরাধ বিশেষজ্ঞদের মতে বাস্তবিক প্রেক্ষাপটে শিশু শ্রম বন্ধ করা না গেলেও একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্ব দিতে হবে কর্মমুখী শিক্ষায়। আর শিশু অপরাধে ইন্ধনদাতাদের আনতে হবে আইনের আওতায়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে গ্রেপ্তার করছে। তারা যে দারিদ্র্যের কষাঘাতের মধ্যে রয়েছে সেই বাস্তবতাকে কাজে লাগিয়ে যারা তাদেরকে দিয়ে অপরাধ করাচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আর শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো মনে করছে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে শিশুদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার যেন বিকল্প একটি আয়ের রাস্তা হয়, সে যেন কোনো ঝুঁকিপূর্ণ কাজে না চলে যায়। এটিকে আমরা বলছি মন্দের ভালো। সেই জায়গাটাতে আসলে রাষ্ট্রীয়ভাবে একটি কাঠামো থাকতে হবে যে এটা করা যায়। কোমলমতি শিশুরা অপরাধ এবং এর ফলাফল সম্পর্কে জ্ঞান রাখে না, তাই শিশুদের অপরাধের জন্য ন্যূনতম শাস্তির বিধানের সঙ্গে সংশোধনীমূলক কার্যক্রম বাড়ানোরও পরামর্শ সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ভূরাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের সঠিক ও দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এ সময় বৈশ্বিক আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে উন্নয়ন সহযোগী ব্যাংকগুলোর কার্যক্রম ঢেলে না সাজালে দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়বে বলেও আশঙ্কার কথা জানান তিনি। গেল রবি ও সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত হয় বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ক সম্মেলন। গ্লোবাল ইকোনমিক ফোরাম আয়োজিত 2 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেন বিশ্বের 92টি দেশের 1000-এর বেশি সরকারি বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি। সোমবার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বৈশ্বিক প্রবৃদ্ধির ধীর গতি, চড়া সুদহার, ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বাড়ছে নানা বৈশ্বিক চ্যালেঞ্জ। সেখানে কিভাবে খাপ খাওয়াচ্ছে বাংলাদেশ? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, দূরদর্শী সিদ্ধান্তেই নিজের অবস্থান শক্তিশালী করছে বাংলাদেশ। During the pandemic also we had a 5% plus growth. So that crisis we faced. তবে ভূ রাজনৈতিক অস্থিরতা আর শক্তিশালী দেশগুলোর আঞ্চলিক আধিপত্যের চাপ মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিতে চলা বাংলাদেশকে। Exactly that to do well, but even after doing that we are suffering today because of no fault of ours. Sanctions on Russia, can't import food grains from them. So what I'm trying to say is that this was nothing to do with us. But the impact of that felt on a country which was doing so. We had a good relationship with everybody. We were doing well with everybody. But then again, with the global situation now, the Americans don't like if you talk to the Chinese. ফোরামে সামাজিক ও ভূ রাজনৈতিক সমস্যা মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন মার্কিন বিনিয়োগকারী ল্যারি ফিঙ্ক। বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে শক্তিশালী করতে হবে পুঁজিবাজারকে। And we're just at the beginning of that investment cycle of rebuilding infrastructure around the world. And a lot of it is going to have to be done around AI and the build out of AI. And it's going to rechange how we do everything, and through the technological changes, we're going to see more advancements. We need to look at how we are going to be providing new capital to the emerging world. এ সময় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব দরবারে উন্নয়ন সহযোগী ব্যাংকগুলোকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সালমান এফ রহমান। এটি করতে ব্যর্থ হলে উন্নত ও অনুন্নত দেশগুলোর মধ্যকার বিভেদ ঠেকবে উত্তর দক্ষিণ মেরুতে। In the future we need to actually look at restructuring the global order, the global economic order, the socio-political order. Because at the moment the divide between the north and south is increasing, and if we don't put a stop to this, or if we don't take steps to address this issue, then I fear that in the future you are going to have a very, very seriously divided world. এ সময় তিনি যুক্তি দেন, এআই কর্মসংস্থানকে সংকুচিত করছে না, বরং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করছে। How this global ecosystem on socio-political, how that can be addressed so that countries like ours can be at least insured against global events. জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ। যে কোনো সুউচ্চ ভবন বেয়ে অনায়াসে উঠে যাওয়ার অভিজ্ঞতা আছে তাদের। 6 থেকে 8 ইঞ্চি ফাঁকা জায়গা পেলেই প্রবেশ করতে পারেন বাসার ভেতরে। রাজধানীর ডেমরা ও গ্যান্ডারিয়ায় আলাদা 2টি চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে আজব 2 চোরের সন্ধান পেয়েছে পুলিশ। এদের মধ্যে চুরি করা চাকায় একজন গিয়েছিলেন পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে, আরেকজন কিনেছেন বাসার জন্য ফ্রিজ, টিভি। আর পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতে বাসায় বসিয়েছেন উন্নত মানের সিসি ক্যামেরা। বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর ডেমরার মাথুয়াল এলাকার 9 তলায় ভবনটির 7ম তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা গোলাম রাব্বানি 23 এপ্রিল গ্রামের বাড়ি থেকে ফিরে দেখতে পান আলমারি ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো। চুরি হয়ে গেছে নগদ টাকা, কয়েকটি দেশের মুদ্রা, স্বর্ণালংকার সহ 30 থেকে 35 লাখ টাকার মূল্যবান সামগ্রী। তবে অবাক করা বিষয়, ঘরের দরজা জানালা সবই আছে অক্ষত। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ নিশ্চিত হয় চোর ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছিল রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে। 11x8 ইঞ্চি এই ভেন্টিলেটর দিয়েই প্রবেশ করেছিল চোর। চুরি শেষে বের হয়েছিল একই জায়গা দিয়ে।
অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির সেই চোর ভবনটির সিসি ক্যামেরার ফুটেজ থেকে নিজেকে আড়াল করতে ব্যবহার করেছিল ভিন্ন রাস্তা। দুটি ভবনের মাঝখানের এই ফাঁকা জায়গা দিয়ে সে উঠে যায় 6 তলা পর্যন্ত। আর এসব তথ্য বেরিয়ে এসছে চুরির ঘটনায় জড়িত একমাত্র সেই চোরকে গ্রেফতারের পর। সে তার মামার সাথে শেয়ার করতেছিল যে আল্লাহ মুখ ফিরিয়ে তাকিয়েছেন, এক কাজ দিয়েই অনেক দিন চলা যাবে। সে ইতিপূর্বে আরও 5 থেকে 6টি চুরির মামলার আসামি, সাইজ অত্যন্ত শর্ট এবং সে 6 থেকে 11 ইঞ্চি জায়গা হলেই সে ঢুকে যেতে পারে। বগুড়া 1 আসনের অন্তর্ভুক্ত 2 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই আসনের সংসদ সদস্যের ছেলে ও ভাই। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করে নির্বাচনে মামা ভাগ্নে অংশ নেয় দলের অন্য প্রার্থীরা তুলেছেন সমালোচনার ঝড়। একই সঙ্গে নির্বাচনকে প্রভাবিত করার শঙ্কাও প্রকাশ করছেন। দরজায় কড়া নাড়ছে 6ষ্ঠ উপজেলা নির্বাচন। প্রথম ধাপে সারা দেশে 152টি উপজেলার মধ্যে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলায় ভোট গ্রহণ হবে 8 মে। হাতে সময় কম, তাই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচন গ্রহণযোগ্য করতে উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত আসে আওয়ামী লীগের পক্ষ থেকে। একই সঙ্গে নৌকার এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ না করতে দলের হাইকমান্ড থেকে দেয়া হয় কঠোর নির্দেশনা। তবে সেই নির্দেশনা তোয়াক্কা না করে চেয়ারম্যান পদে লড়ছেন বগুড়া 1 আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে আর ছোট ভাই। সারিয়াকান্দিতে এমপি পুত্র সাখাওয়াত হোসেন সচল আর সোনাতলায় এমপির ভাই ও পরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, নিজের ছেলে আর ভাইকে জেতাতে কৌশলে প্রভাব খাটাচ্ছেন এমপি শাহাদারা মান্নান। ওনার বোন এমপি হওয়ার সুবাদে বিভিন্নভাবে ভয় ভীতি যে চালিয়ে যাচ্ছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বলা হচ্ছে, যদি তোমরা আমার পক্ষে যদি না আসো, আমাকে যদি ভোট না দাও, ভোটের পর দিন 9 তারিখে এমনকি 8 তারিখ রাতের বেলা তোমাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে। এমপি নিজেই বলতেছে যে ডেকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে বা তার বাসাতে নিয়ে বলতেছে যে তোমরা ভেবে দেখো, আমি 5 বছর হলে এমপি আছি, তোমরা কি করবা, যদি আমার সাথে থাকো ভালো, আর আমার সাথে যদি না থাকো তাহলে তোমাদের প্রতি আচরণ আমার এইরকমই হবে। এ বিষয়ে কথা বলতে জাতীয় তথ্য বাতায়নে দেয়া নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এমপি শাহাদারা মান্নানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সশরীরে হাজির হলেও ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান ছেলে সাখাওয়াত হোসেন সজল। তবে এমপির ভাই মিনহাদুজ্জামান লিটন বলছেন, দেশের প্রচলিত আইন মেনেই নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। বিং এ ক্যান্ডিডেট, দ্য সিটিজেন অফ বাংলাদেশ, সেখানে কোনো এমবার্গো নাই, কে কার আত্মীয় কে কার আত্মীয় না। ইভেন নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বলেছেন কে কার আত্মীয় সেটা আমাদের দেখার বিষয় না। আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশনকে সরকারের দায়িত্ব সহযোগিতা করা। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে এমপির ছেলে ও ভাইকে প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হলেও তা মানেননি বলে জানান জেলা আওয়ামী লীগের নেতারা। সারিয়াকান্দিতে 5 জন, সোনাতলায় 2 জন ও গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 4 জন প্রার্থী। সময় সংবাদ, বগুড়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মিল মালিকদের কৃত্রিম সংকট তৈরির সুযোগে ভারতীয় চোরাই চিনির দখলে দেশের বাজার। মজুত করা পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন কম দামে। নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি। বাফেলোয় জানা যায় মানুষের ঢল। এবং আধুনিক যুগেও বসছে মানুষ বেচাকেনার হাট। খুলনায় বয়স, শক্তি, সামর্থ্য অনুযায়ী নিজেকে বিক্রি করেন শ্রমিক। আজও বাস্তবায়ন হয়নি শিশু শ্রম বন্ধের নির্দেশনা। এই ছিল সকালের সময়ের আয়োজন। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী নাবিলা সোহার। ধন্যবাদ শ্রেয়া। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।